এতদিন পর্যন্ত আমি প্রত্যাশিত প্রার্থী ছিলাম, আজকে হচ্ছে মনোনীত প্রার্থী। তো আমরা হচ্ছে যে মানুষের সাথে যে গণসংযোগ, মানুষের কাছে যাওয়া, সেটা আমাদের অব্যাহত থাকবে। আমরা নির্বাচনে জয়ের জন্যই নামবো, কিন্তু জনগণের সাথে যে সংযোগ, এই সংযোগ কখনোই বিচ্ছিন্ন হবে না এবং সেটা আরও বেশি ত্বরান্বিত হবে। আপনি যে প্রচারণা করছেন আপনি সবচেয়ে বেশি প্রচারণা করছেন যতটুকু আমরা গণমাধ্যমে দেখতে পাই, তো সেখানে কি ধরনের চ্যালেঞ্জ ফেস করছেন আপনি? কি ধরনের চাপ আসছে আপনার উপর? আপনাদের শীর্ষ পর্যায় থেকে আমরা দেখেছি নানা ধরনের অভিযোগ করা হচ্ছে, পোস্টার ছিঁড়ে ফেলা, অন্যান্য যে চাপ প্রয়োগ করা হচ্ছে মানসিক কিংবা শারীরিক, সেই বিষয়গুলো আপনি কিভাবে দেখছেন আপনার আসনে? না, আমার আসলে ওই অর্থে আমি এখনো পর্যন্ত কোনো ধরনের পলিটিক্যালি স্লেজিং এগুলো থাকবেই। পলিটিক্যালি একজন একজনকে স্লেজ করবে, এগুলো খুবই কমন প্র্যাকটিস। কিন্তু এই জায়গায়ও আমরাও আমাদের জায়গা থেকে বেশ সংযমের পরিচয় দিচ্ছি। আমরা কখনো এই স্লেজিংয়ের মধ্যে এখনও যাইনি, বা আমরা যাবও না। আমাদের নির্বাচনী পলিসি হচ্ছে মানুষকে আমরা কি করতে চাই জনগণের জন্য সেটাই বোঝানো, এবং সেই জায়গা থেকে আমার আসলে ওই অর্থে আমি কোনো ধরনের নেতিবাচক কোনো প্রতিক্রিয়ার শিকার হইনি। তবে সারা বাংলাদেশের পরিস্থিতি আশঙ্কাজনক। আমরা দেখেছি যে বেশ কয়েকটি বড় রাজনৈতিক দল তারা হচ্ছে প্রতিপক্ষের উপরে চড়াও হওয়ার মতো বিভিন্ন ধরনের কার্যক্রমে যুক্ত হচ্ছে, যেগুলো আসলে আমাদের গণতান্ত্রিক উত্তরণের পথে বাধা হয়ে দাঁড়াবে। এখন যে বর্তমানে যে চ্যালেঞ্জ, সেটা কি আপনি শুধু বড় দুই দলকেই মনে করছেন, নাকি আরও কোনো তৃতীয় পক্ষ কাজ করছে? এখানে অনেক ধরনের ভূরাজনৈতিক বাস্তবতা বিষয় রয়েছে। একটা ইন্টারিম গভর্নমেন্ট ক্ষমতায় ছিল দীর্ঘদিন, আছে, সেখানেই কিছু হচ্ছে এলিমেন্টস যুক্ত হয়েছে। তারপর হচ্ছে বিদেশি শক্তি আছে, ভারতের একটা প্রভাব দীর্ঘদিন বাংলাদেশে ছিল। ভারত থেকে আমরা আসলে প্রভাবমুক্ত কতটা হয়েছি তা এখনও নিশ্চিত নয়। ব্যবসায়িক শ্রেণী এখানে রয়েছে, স্বার্থান্বেষী অনেকগুলো গোষ্ঠী রয়েছে। তো এই সবগুলাই হচ্ছে নির্বাচন একটা বড় ধরনের একটা ফ্যাক্টর হতে পারে, বা হওয়া অতীতে হয়েছে। যেহেতু আমরা চাই এগুলো ফ্যাক্টর হিসেবে না আবির্ভূত হোক, জনগণই যেন প্রধান ভূমিকা রাখে, আমরা সেই জায়গাটাতে গুরুত্ব দিচ্ছি। তফসিল ঘোষণার প্রায় দ্বার প্রান্তে বাংলাদেশ। এই এত উৎসব, মানে উৎসব উদ্দীপনার একটি নির্বাচন হতে যাচ্ছে এমনটি মানুষের মধ্যে আকাঙ্ক্ষা। কিন্তু আমরা যেমনটি দেখছি যে কিছুদিন আগে তারেক রহমান একটি বার্তা দিয়েছিলেন লন্ডন থেকে, যে তার উপর আসলে নির্ভর করছে না, তিনি অন্য একটি ইঙ্গিত দিয়েছেন। তো এই ধরনের ইঙ্গিত কি আপনাদেরকেও প্রভাবিত করছে, বা নাকি সেটি একান্ত তার দলীয় ব্যক্তিগত বিষয়? আমার কাছে মনে হয় ওনার সেটি প্রকাশ করা উচিত। উনি যদি মনে করে থাকে যে যারা এই বাধাগ্রস্ত করছে ওনার দেশে আসাকে, সেটি জনগণের সামনে প্রকাশ করা উচিত, রাজনৈতিক দলগুলোর সামনে প্রকাশ করা উচিত। কারণ আমরা সবাই, কারণ রাজনীতির ক্ষেত্রে ওনার অংশগ্রহণ, ওনার ভূমিকা, ওনার পথে চলা, বিএনপির যে ভূমিকা, সেটা হচ্ছে খুবই তাৎপর্যপূর্ণ। তো সেই জায়গা থেকে ওনার রাজনীতিতে অন্তর্ভুক্ত হওয়ার ক্ষেত্রে দেশে আসার পথে যেই শক্তি বাধা হয়ে দাঁড়িয়ে আছে না কেন, ওনার উচিত সেটিকে প্রকাশ করা। আমাদের জানা উচিত যে আসলে সেটিকে কারা বা কোন দেশি বা বিদেশি শক্তি, তাহলে সেটাকে প্রতিরোধ করার জন্য সেটা একটা সামগ্রিক একটা ব্যবস্থা নেওয়া যেতে পারে। আজকে আপনাদের যে 125 জনের যে তালিকা করা হলো, সেখানে আমরা দেখেছি যে আপনাদের এনসিপির অনেক শীর্ষ নেতা, তাদের নামও নেই। তো এটি না থাকার কারণটা কি? এটা নিয়ে আসলে জনমনে অনেক প্রশ্ন তৈরি হয়েছে যে এটি কি কেন দলীয় কোনো কোন দল কিনা, এটি অনেকে বলছেন। না, নট এক্স্যাক্টলি। আমরা তো 125টা ঘোষণা করেছি, সেকেন্ড ধাপে আবার আমরা ঘোষণা করব। এটা হচ্ছে জাস্ট দ্বিতীয় ধাপে জন্য অপেক্ষমান রাখা হয়েছে। সেই তালিকায় কয়জনের নাম থাকতে পারে? সেটা আমরা 300 আসনের জন্যই তো আমরা নির্বাচনে প্রার্থী দেব অবশ্যই। তাহলে এই যে তফসিল ঘোষণা হচ্ছে, সেটাকে তো আপনারা স্বাগত জানাচ্ছেন, এবং আপনাদের যে বিষয় যদি আমি জানতে চাই, যে আপনারা জুলাই সনদে এখনো স্বাক্ষর করেননি, সেটি নিয়ে মানুষের মধ্যে প্রশ্ন আসে। ইতিমধ্যে কথা বলেছেন, এই তো কথা বলেছেন। একটু যদি জানতে চাই যে আপনারা আসলে জুলাই সনদে কবে স্বাক্ষর করবেন, আদৌ করবেন কিনা? আমাদের আহ্বায়ক এই বিষয়টি স্পষ্ট করেছেন, নাসিরউদ্দিন ভাই আপনাকে ইতিমধ্যে স্পষ্ট করেছেন। আপনার থেকে যদি আরেকটু শুনতে চাই। না, আমার আহ্বায়ক যেটি বলেছেন এটি হচ্ছে এই বিষয়ে আমাদের মন্তব্য।